যে সময়ে আমাদের নেতা মন্ত্রী বা শাসক দলের যারা আছেন তারা যখন চিকিৎসার জন্য আসেন সেই সময়টা কিন্তু হচ্ছে গোলমেলে। তারা এমনি যদি আসতেন কোনো তো অসুবিধা কিছু নেই, তারা আসুন চিকিৎসার জন্য, সাধারণ মানুষ আসছে এবং তারাও আসবেন, তাতে মানুষের আস্থা বাড়বে। কিন্তু যখনই কোথাও না কোথাও অভিযোগ হবে, যখনই ইডি সিবিআইয়ের প্রশ্ন আসবে, তখনই তারা ওই হাসপাতালে চলে যাবে। আমার প্রশ্ন যে সত্যি কি পিজি ছাড়া অন্য কোনো হাসপাতাল নেই? সেখানেও তো তারা যেতে পারে। আমার প্রশ্ন যে তারা ভর্তি হলেও যে তারা দিনের পর দিন তারা যেখানে মানুষ বেড পায় না সেখানে তারা সহজেই হচ্ছে বেড পেয়ে যাচ্ছেন, এবং দিনের পর দিন সেই কার্ডিওলজির সিসি বলুন, ক্রিটিক্যাল কেয়ার বলুন, তারা বেডগুলোকে দখল করে রাখছে। ফলে এটা শুধু সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা উঠছে এরকমটাও নয়, এই প্রশ্নটা আমাদের মধ্যে উঠছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা করেছেন, সে কথা মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন। কিন্তু গত পরশুদিন আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনি নিজেই আবারও নিজের ঘাড়ের অস্ত্রোপচার করতে এসএসকেএম এর শরণাপন্নই হলেন। সমস্যা তাহলে সমাধান হয়ে গিয়েছে সমস্ত কিছু? দেখুন, এসএসকেএম হাসপাতাল বা পিজি হাসপাতাল সাধারণের ভাষায় এটা আমাদের গর্বের জায়গা। শুধু গর্বের জায়গা বললেও ভুল হবে, পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম উৎকর্ষ কেন্দ্র। এবং সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের মানে ক্রিটিক্যাল রোগের যদি চিকিৎসা বলেন তাহলে তার জন্য তারা পিজির দিকেই হচ্ছে তাকিয়ে থাকে। তো মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন যে আমার পায়ের ভুল চিকিৎসা হয়েছে, তখন সত্যি কথা বলতে চিকিৎসক হিসাবে আমাদের কিন্তু একটা খারাপ লাগা ছিল। এবং খারাপ লাগা ছিল এই কারণে নয় যে আমরা ওখানে তো যারা কাজ করছে তারা চিকিৎসক সমাজ বটে, এবং সবচেয়ে বেশি খারাপ লেগেছিল যে সাধারণ মানুষের একটা আস্থার জায়গা, আমার রাজ্যের গর্বের জায়গা, সেই জায়গাটাতে মুখ্যমন্ত্রী মানে আমার সর্বোচ্চ প্রশাসক যদি বলেন ভুল চিকিৎসা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তখন তো তারা আস্থা হারিয়ে বাধ্য হবে যে বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমগুলোতে যেতে। তখন আমাদের এই কারণে খারাপ লেগেছিল যে এই বার্তাটা না দিলেই বোধহয় ভালো হতো। এবং সত্যি কথা বলতে চিকিৎসা ভুল হয়েছে না ঠিক হয়েছে এটা বিচার সাধারণ মানুষের করার কথা নয়। যদি তাই হতো তাহলে উনি জানাতে পারতেন। অনেকগুলো জায়গা আছে, মেডিকেল কাউন্সিল আছে, তাছাড়াও মানে যদি বোর্ড করে যে সত্যি চিকিৎসাটা ভুল হয়েছে কিনা, আরও বিশেষজ্ঞ ডাক্তারদের ডেকে সেই বিষয়ে আলোচনা করা, সবটাই তিনি করতে পারতেন। এবং আরও বড় ব্যাপার যে কোনো একজন বিশেষ ব্যক্তি চিকিৎসাটা করছিলেন না, যারা করছিলেন সেটা একটা টিম, সবাই মিলেই সেই ওনার চিকিৎসা করছিলেন। ফলে যদি বলেন ওই সময়টাতে আমাদের খারাপ লেগেছিল, সাধারণ মানুষের কাছে ভুল বার্তা গিয়েছিল, আমরা আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলাম এবং এটাও ভাবছিলাম যে আস্থা হারিয়ে মানুষ আবার উল্টো দিকে যেতে না শুরু করে। তবে যাই হোক না কেন, উনি আবার চিকিৎসার জন্য সেই আমাদের গর্বের জায়গায় ফিরে এসছেন, এটা আমাদের ভালো লাগার জায়গা, এটুকু আমরা বলতে পারি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু এসএসকেএম হাসপাতালে কি মধু এমন রয়েছে? এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে এমএসভিপি এসএসকেএম এর তিনি মুখ্যমন্ত্রীকে যে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক তার সঙ্গে ইন্টারকমে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। দেখুন, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এই আবার সেই আমাদের একই জায়গাতে ফিরে যেতে হবে যে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য সাধারণ মানুষ মানে হত্যে দিয়ে পড়ে থাকে। একটা বেডের জন্য মানে কতদিন তাকে অপেক্ষা করতে হয়, একটা ভালো পরীক্ষার জন্য কতদিন তাকে অপেক্ষা করতে হয়, তার কোনো সীমা পরিসীমা নেই। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাতে একটা বড় যদি বলেন চমক আছে যে বিনামূল্যে চিকিৎসা হয়, এবং আপনি দেখতে পাবেন যে সব জায়গাতে বিনামূল্যে চিকিৎসার ফ্লেক্স হোর্ডিংয়ে ভরে গেছে। অথচ আমরা দেখতে পাই যে সরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে দালাল চক্র। আমরা এটা দেখতে পাই যে একটা আলট্রাসোনোগ্রাফি বা একটা বড় কোনো ভালো ইনভেস্টিগেশন করবার জন্য তাকে 2 মাস 3 মাস অপেক্ষা করতে হচ্ছে। এবং আমরা দেখতে পাই এটা যে একটা অপারেশনের জন্য 3 মাস 4 মাস 5 মাস এরকমও হচ্ছে ডেট পেরিয়ে যাচ্ছে। সেখানে পিজি হাসপাতালের মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল, যেটা সবচেয়ে ভালো চিকিৎসা হয় পশ্চিমবঙ্গের মানে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে, সেই হাসপাতালে কোনো মানুষ চিকিৎসার জন্য বেড না পেয়ে যারা
ঘুরে যাচ্ছে, সেই হাসপাতালে যদি বলেন যে নেতা মন্ত্রী তারা আসবেন চিকিৎসার জন্য, তাতে আমার অ্যাজ আপত্তির কিছু নেই। কিন্তু আপত্তি হলো যে সময়ে আমাদের নেতা মন্ত্রী বা শাসক দলের যারা আছেন তারা যখন চিকিৎসার জন্য আসেন, সেই সময়টা কিন্তু হচ্ছে গোলমেলে। তারা এমনি যদি আসতেন কোনো তো অসুবিধা কিছু নেই, তারা আসুন চিকিৎসার জন্য, সাধারণ মানুষ আসছে এবং তারাও আসবেন, তাতে মানুষের আস্থা বাড়বে। কিন্তু যখনই কোথাও না কোথাও অভিযোগ হবে, যখনই ইডি সিবিআইয়ের প্রশ্ন আসবে, তখনই তারা ওই হাসপাতালে চলে যাবে। আমার প্রশ্ন যে সত্যি কি পিজি ছাড়া অন্য কোনো হাসপাতাল নেই? সেখানেও তো তারা যেতে পারেন। আমার প্রশ্ন যে তারা ভর্তি হলেও যে তারা দিনের পর দিন তারা যেখানে মানুষ বেড পায় না সেখানে তারা সহজে হচ্ছে বেড পেয়ে যাচ্ছেন, এবং দিনের পর দিন সেই কার্ডিওলজির সিসি বলুন, ক্রিটিক্যাল কেয়ার বলুন, তারা বেডগুলোকে দখল করে রাখছে। ফলে এটা শুধু সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা উঠছে এরকমটাও নয়, এই প্রশ্নটা আমাদের মধ্যে উঠছে। এবং সত্যি কথা বলতে আমরা তো চিকিৎসক সংগঠন করি, ফলে আমাদের সঙ্গে ওখানে যারা আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা ওটা বলে যে এত চাপ নিয়ে, মানে এত রাজনৈতিক চাপ, এত প্রশাসনিক চাপ, এই চাপ নিয়ে যখন কাজ করতে হয় তখন তারা মানে সত্যি যেটা করবার দরকার সেটা তারা করতে পারছেন কিনা সেটাও আমাদের কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে। এবং চিকিৎসকেরা চাপ নেবেন কেন? তারা খোলসা করে কেন বলতে পারছেন না আমাদের উপর চাপ দেওয়া হচ্ছে? আমরা এই ধরনের ডাক্তারদের আমরা সাধারণ মানুষ ভগবানের চোখে দেখি, এই সম্মানকে ভুলুণ্ঠিত করার অধিকার তো কারণ নেই। না, এটা একদমই ঠিক বলেছেন যে সত্যি সত্যি আমাদের চাপটা নেওয়ার কথা, চাপটা নেওয়া উচিত। এবং মেডিকেল এথিক্সের ক্ষেত্রে তো আমরা বলি যে একটা গরিব বড়লোক, একটা ধর্মীয় বিভাজন থেকে শুরু করে কোথাও কিছু নেই, তার কাছে একজন মানুষ, একজন রুগী হচ্ছে একজন মানুষ, এবং তাকে চিকিৎসাটা হচ্ছে দিতে হবে। সেখানে এই যে চাপের মধ্যে তারা কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন, সত্যি কথা বলতে অনেক সময় আমাদেরও মনে হয়েছে যে এই চাপটা তারা নিতে পারছেন না। কারণ গোটা পিজি হাসপাতাল জুড়ে একটা মানে আছে এরকম পরিবেশ পরিস্থিতি যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, এই যে সেই সিনেমার ডায়লগটা পড়ে না, তো সেরকমই একটা আতঙ্কের পরিবেশ পরিস্থিতি আছে। তবে এটুকু বলতে চাই, ওখানে যারা কাজ করছেন আমরা জানি তাদের একটা চূড়ান্ত চাপের মধ্যে সত্যি কাজ করতে হচ্ছে, এবং এই চাপটা সবাই নিতে পারছেন এরকমটাও নয়, এবং নিতে না পেরে আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজের একটা বদনাম হচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারি না, এবং মানুষের কাছেও ভুল বার্তা যাচ্ছে। এবং এটাও আমরা একই সঙ্গে বলতে চাই যে সত্যি কথা যে আপনারা যদি এই চাপটা নিতে পারেন তাহলে শুধু চিকিৎসক ফ্র্যাটার্নিটি বা চিকিৎসকরা যেমন আপনার পাশে থাকবে, একইভাবে কিন্তু সাধারণ মানুষও আপনাদের পাশে থাকবে। আবারও গোটা দেশে কোভিড মাথাচাড়া দিচ্ছে, কতটা সতর্ক হওয়া উচিত আমাদের, কি বলবেন? দেখুন, কোভিড আমাদের কাছে সত্যি কথা বলতে আতঙ্ক, এবং যে দুঃসহ দিন আমরা পেরিয়ে এসেছি সেই দিনগুলোতে যখন আমাদের পবিত্র গঙ্গায় আমরা দেখেছি আমাদের সহনাগরিকের লাশ বয়ে যাচ্ছে, আমরা যখন দেখেছি যে আমাদের এই হাসপাতালগুলোতে যে একটা অক্সিজেনের নল থেকে বেঁচে থাকার প্রাণপণ প্রচেষ্টা, ফলে সেই দিন যখন আমরা কাটিয়ে এসেছি, সেই স্মৃতি যখন আমাদের মধ্যে এখনও তাজা, সেখানে যদি কোথাও একটা মানে একটা ফুলকিও আমরা দেখি, একজন চিকিৎসক হিসাবে, একজন স্বাস্থ্যকর্মী হিসাবে সত্যি কথা বলতে আমাদের মধ্যে কিন্তু সেই আতঙ্ক আবার মাথাচাড়া দেয়। এবং এটাও বলবো যে ভাইরাসের যে নিয়ম, কোভিড বা করোনা তো একটা ভাইরাস ঘটিত রোগ, এই রোগের যা নিয়ম তাতে এই রোগ একদম নির্মূল হয়ে গেছে এরকমটাও নয়, সে তার রূপ রং বদলে সে যে নতুনভাবে আবার ফিরে আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ফলে এখন যে মিউটেশনের পরে যে স্ট্রেন দিয়ে এখন ইনফেকশনটা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে, এটা কতটা ভয়ঙ্কর, এর মারণ ক্ষমতা কতটা, সত্যি আমরা কিন্তু জানি না। কিন্তু একটা জিনিস ঠিক, যে আমাদের ওই দুঃসহ স্মৃতি যাতে আর ফিরে না আসে, তার জন্য মানুষকে ভয় দেখানো নয়, আমরা চাইবো মানুষ সতর্ক হোক, আমরা চাইবো মানুষ সচেতন হোক, এবং একই সঙ্গে এটাও চাইবো যে আমার সরকার, বিশেষ করে রাজ্য সরকার বা আমার কেন্দ্রীয় সরকার, তারা মানুষকে ভয় না দেখিয়ে মানুষকে সতর্ক করুক, সচেতন করুক। জনস্বাস্থ্যের যে ন্যূনতম মানে বিধিগুলো আছে, ন্যূনতম বিধি যে আপনি হাত ধোবেন, একটু দূরত্ব বজায় রাখবেন, একটা মাস্ক পরে থাকবেন, তো এই বিধি যেন সাধারণ মানুষ হচ্ছে মেনে চলে। তার কারণ ওই দুঃসহ স্মৃতি আবার ফিরে আসুক, এটা আমরাও কেউ চাই না, কোনো স্বাস্থ্যকর্মী চায় না, মানুষও চায় বলে আমাদের হচ্ছে মনে হয় না। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে কি মানে বিধিনিষেধ আরোপ করা উচিত বা কি ব্যবস্থা নেওয়ার কথা বলা উচিত? কারণ আমরা 25 তারিখ এবং আজকে 1 জানুয়ারি প্রচুর মানুষ জমায়েত হতে দেখছি রাস্তায়, গতকাল রাতেও আমরা দেখেছি যে প্রচুর মানুষ পার্ক স্ট্রিট এলাকায় জমায়েত হয়েছে। দেখুন, এটা নিয়েও আমাদের একটা বলার আছে যে সরকার চাইলে অনেক কিছু করতে পারে,
তো এর আগে যখন কোভিড একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল তখন চিকিৎসক সমাজের পক্ষ থেকে মানুষের কাছে, সরকারের কাছে আমরা কিন্তু আবেদন পাঠিয়েছিলাম, লিখিত আবেদন, সোশ্যাল মিডিয়ার মধ্যে আবেদন, যে ন্যূনতম জনস্বাস্থ্য বিধি আপনারা মেনে চলুন, হাত ধরুন, দূরত্ব বজায় রাখুন এবং ওই একটা মাস্ক পরে থাকুন। এবং এটাও আমরা বলেছিলাম যে যেখানে গণজমায়েত হয়, আমাদের মনে আছে তখন নির্বাচনের প্রচার চলছে, আমাদের মনে আছে যে তখন ওই গঙ্গাসাগরের মেলা হচ্ছে, এবং এটাও ঠিক যে মানুষ এই 25 তারিখ বা ওই বড়দিন বা যদি নতুন বর্ষ উদযাপন, তাতে একটা মানুষের বিরাট জমায়েত হয় এবং এই জমায়েতগুলোই রোগ ছড়ানোর মেন জায়গা বা মূল ক্ষেত্র। তো মানুষের কাছে সেই সময় আমরা বলেছিলাম আপনারা এর থেকে বিরত থাকুন। তখন সরকারের কাছে বলেছিলাম যে এই গণজমায়েতগুলো যাতে না হয় তার জন্য আপনারা ব্যবস্থা নিন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, যে এই কথাগুলো মানুষও ঠিকঠাক শুনছে বলে আমার মনে হয় না, এবং সরকারের ক্ষেত্রেও আমাদের একটা খারাপ লাগা দিক আছে যে সরকারও কিন্তু যে এই কথাগুলোকে ঠিকঠাক শোনে বলে আমাদের কাছে মনে হয় না। তার কারণ মানুষকে সচেতন করা, সতর্ক করা, এই কাজটা সরকার করছে না স্ফুলিঙ্গ দেখতে পেয়েও। এক, দুই যে একটা সময় ছিল আমাদের চূড়ান্ত অপ্রস্তুতি, না আমাদের বেড আছে, না আমাদের ক্রিটিক্যাল কেয়ার আছে, না আমাদের অক্সিজেন সিলিন্ডার আছে, না আমাদের অ্যাম্বুলেন্স আছে, ফলে অনেক ঘাটতি ছিল। তো সেই ঘাটতি এখন অনেকটা পূরণ হয়তো হয়েছে, কিন্তু সেটা কি সাফিসিয়েন্ট আবার যদি এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়? আরেকটা দিক যেটা আমরা একদমই হাইলাইট করতে চাই সেটা ডেঙ্গুর ক্ষেত্রেও আমরা দেখেছি যে তথ্য গোপন করা। সত্যি কথা বলতে কোনো একটা মহামারী হোক বা অতিমারি হোক, তথ্য গোপন করে সেই মহামারীর বিরুদ্ধে আর লড়াইটা আপনি করতে পারবেন না। নিয়মই সবাইকে জড়িয়ে নিন, স্বাস্থ্যকর্মীরা থাকবে, প্রশাসন থাকবে, সরকার থাকবে, মানুষ থাকবে, সবাইকে নিয়ে আপনি লড়বেন, এবং তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা তথ্য। ফলে ডেঙ্গুর ক্ষেত্রেও আমরা দেখেছি আপনি অজানা জ্বর, ডেঙ্গু মৃত্যুকে অন্যরকম মৃত্যু এসব বলে চালানো হয়েছে, মৃত্যু তো চলছেই। এবং সত্যি কথা বলতে করোনার সময়ও তো এরকম কিন্তু তথ্য গোপনের অসংখ্য অভিযোগ সেই সময়টাতে উঠেছিল, যে আপনি মৃত্যু কত আপনি বলছেন না, কোথায় বেশি ইনফেকশন হচ্ছে আপনি বলছেন না। বাধ্য করেছিলাম আমরা সরকারকে যে আপনি জানান, কারণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা না রে এই লড়াইয়ের পথটা আপনাকে বা দিশাটা আপনাকে দেখাতে পারবে না। সেইটা যেন এবারে আর না হয়। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আবারও আমরা বলতে চাই, এই লড়াইটা সরকারের নয়, শুধু একা সরকার লড়ে ঠিক করবে এরকমটাও নয়। এই করোনা রোগ সরকার কেউ নিজের হাতে এখানে আনেনি, কিন্তু লড়াইটা যখন করতে হবে সবাইকে নিয়ে, মানুষকে নিয়ে, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিয়ে, সরকার নিজের প্রশাসনকে সঙ্গে নিয়ে, এবং জনস্বাস্থ্য বিধি যা আছে বা জনস্বাস্থ্যের নিয়ম যা আছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাজে লাগিয়ে আপনি এই লড়াইটা লড়তে হবে। এবং তার জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা যে তথ্য দেয়া, সেই তথ্যের ভিত্তিতে লড়াইয়ের পথটাকে নির্ধারণ করা। কিন্তু যেই সময়টা কোভিড মাথাচাড়া দিয়েছে, সামনে লোকসভা নির্বাচন, হয়তো মার্চ মাসে এই নির্বাচন হতে চলেছে, তো আবারও জমায়েত হবে, তো মানুষ নিজেদের কিভাবে এর থেকে দূরে রাখবে? এটাই আমরা বলতে চেয়েছিলাম যে যখন দ্বিতীয় ওয়েভ এবং তৃতীয় ওয়েভ করোনা চলছিল, সেই সময়টাতেও কিন্তু লোকসভা আমাদের একটা নির্বাচন ছিল 2021-এ। সেই নির্বাচনের সময় আমাদের চিকিৎসক সমাজের আতঙ্ক হয়ে গেছিল, কারণ আমরা তো এই যে সৈন্যবাহিনী সামনের সারিতে দাঁড়িয়ে যারা লড়াই করছে, যারা জীবন দিচ্ছে, সেই সংখ্যাটা সীমিত। এভাবে যদি রোগটা বাড়তে থাকে তাহলে লড়াইয়ের ক্ষমতাটাই তারা হারিয়ে ফেলবে। ফলে আবারও কিন্তু সেই আতঙ্কের জায়গা আমাদের একটু একটু করে তৈরি হচ্ছে, যে আবার সামনে নির্বাচন, আবার সামনে ওই মেলা বা গণজমায়েত, এরকম সব ঘটনাবলীগুলো রয়েছে। ফলে এই স্ফুলিঙ্গ থেকে যদি আবার একটা দাবানল দেখা দেয়, তখন কিন্তু আর পালাবার পথ থাকবে না। আমরা এটাই বলতে চাইছি যে আগুন লাগার পর দৌড়ানো নয়, জল নিয়ে দৌড়ানো নয়, তার আগে আগুনটা যাতে না লাগে তার জন্য যা যা ব্যবস্থা করার দরকার, সেটা প্রশাসনের দিক থেকে, সরকারের দিক থেকে, শাসক দলের দিক থেকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে সেটা কিন্তু করে ফেলতে হবে। আগুন লাগার পর দৌড়ঝাঁপ করে কিন্তু কিছু হবে না, সে পুড়িয়ে একদম খাক করে দেবে, এবং ওই দুঃসহ স্মৃতি আবার হয়তো ফিরে আসবে, যে আমার পবিত্র গঙ্গায় লাশ এবং একটা অক্সিজেনের নল থেকে পালা করে অক্সিজেন নিয়ে বেঁচে থাকার সেই দুঃসহ স্মৃতি। আমরা চাই না এটা আবার ফিরে আসুক।